তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস এবং এটা হচ্ছে বাস্তব সংখ্যার দ্বিতীয় ক্লাস। আমরা বাস্তব সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করেছি। তো প্রথম ক্লাসটা রেকর্ডিং যারা পান না আমার কাছে বললে আমি পাঠিয়ে দিব রেকর্ডিংটা। আমরা লাস্ট ক্লাসে যেগুলো করেছিলাম, আমরা মূলত লাস্ট ক্লাসে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা এইগুলোর উপর ফোকাস করেছিলাম বেশি। তারপর আমরা হচ্ছে ভগ্নাংশ নিয়ে পড়াশোনা করেছিলাম, বিভিন্ন ধরনের ভগ্নাংশ ছিল। তারপর হচ্ছে আমরা এই যে সসীম অসীম আবৃত অনাবৃত এগুলো নিয়ে কথা বলেছিলাম। তো আজকে আমরা যে পার্টটায় যাব, এখানে যেমন ধনাত্মক সংখ্যা আছে, তার মধ্যে ধনাত্মক সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা আছে, যৌগিক সংখ্যা আছে, জোড় সংখ্যা আছে, বিজোড় সংখ্যা আছে। স্যার জিন্নাত সাদিয়া মেবি ক্লাস করতে চাচ্ছে স্যার, মানে ও শুনতে পাচ্ছে না স্যার, ও কি আছে নাকি আমি তা বুঝতে পারতেছি না। হ্যাঁ উনি আছেন। ওনার হচ্ছে যে কানেক্টিং উইথ অডিওটা উনি মনে প্রেস করেন নাই। ওনাকে বলেন বের হয়ে আবার জয়েন করতে, কানেক্ট উইথ অডিও উনি জয়েন করার পরে কানেক্ট উইথ অডিওটা ক্লিক করতে। উনি মোবাইলে আছেন মনে হচ্ছে আমার। হ্যাঁ স্যার মোবাইলে, মানে আমি বলতেছি কিন্তু স্যার পারতেছে না। আচ্ছা, ওনাকে বলেন লিভ নিতে। লিভ নিয়ে ডান পাশে সবার উপরে ওনাকে বলেন যে সবার উপরে ডান পাশে লিভ আছে, লিভে ক্লিক করে বের হয়ে আবার নতুন করে জয়েন করতে। জয়েন করার পরে তারপর একবার সবার নিচে বাম পাশে কানেক্ট উইথ অডিও আছে, ওইটাতে ক্লিক করলেই উনি শুনতে পাবেন। আচ্ছা স্যার বলতেছি। আচ্ছা আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা আজকে যেখান থেকে শুরু করবো সেটা হচ্ছে জোড় সংখ্যা। আজকে আমরা অনেক কিছু পড়বো, বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে। প্রশ্ন আসে এই যে সামনে প্রাইমারি এক্সাম আছে, তো আপনারা যারা এখানে ম্যাথ বেচে পড়েন তাদের জন্য আলাদা করে প্রাইমারি বেচে ভর্তি হওয়ার দরকার নাই, এটা একটু বলে রাখি, কারণ আপনাদের অনেকের মনেই কনফিউশন তৈরি হবে। তো আপনাদের আলাদা করে প্রাইমারি কোর্স করার দরকার নাই। যদি কোনো ক্লাস দরকার হয় আপনাদের আমি বলে দিব যে এই ক্লাসটা আপনারা করে নেন, আমি আপনাদের ক্লাস পাঠিয়ে দিব। তো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। তো আমরা এখানে যা পড়ছি সব মিলেই পড়ছি, বিসিএস এর পাশাপাশি যেন অন্যান্য গভর্নমেন্ট জবগুলোর জন্য কাজে দেয় সেভাবেই পড়ছি। তো দেখেন আমরা আজকে যেটা দিয়ে শুরু করব, আমাদের আজকে পড়াগুলোর মধ্যে বিভিন্ন ধরনের পার্ট আছে। আমরা মৌলিক সংখ্যা পড়বো, পাশাপাশি হচ্ছে আমরা পারফেক্ট নাম্বার পড়বো, আমরা জোড় সংখ্যা পড়বো, বিজোড় সংখ্যা পড়বো, আমরা হচ্ছে বিভাজ্যতা পড়বো, তারপর হচ্ছে সহমৌলিক সংখ্যা, দ্বিজোড়, তারপর হচ্ছে আপনার এর পাশাপাশি বিভাজ্যতা আছে। তো এরকম আমরা যে টাইপ গুলো পড়বো তার মধ্যে আমরা ফার্স্টে যেটা নিতে পারি সেটা হচ্ছে আমরা জোড় সংখ্যা দিয়ে শুরু করতে পারি। তো আমরা জানি হচ্ছে জোড় সংখ্যা 0 থেকে শুরু হয়। আমরা জানি জোড় সংখ্যা 0 থেকে শুরু হয়। তো 0 থেকে শুরু করে 0, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 4, এগুলো হচ্ছে জোড় সংখ্যা। এখন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো এভাবে আসে না। অর্থাৎ আপনাকে বলবে না যে 2 কি ধরনের সংখ্যা, 3 কি ধরনের সংখ্যা, এভাবে কিন্তু আপনাকে প্রশ্ন করবে না। তো পরীক্ষায় প্রশ্ন করবে কিভাবে? পরীক্ষা হচ্ছে আপনার যে প্রশ্নগুলো থাকবে সেগুলো মূলত আপনার হচ্ছে n দিয়ে বা x দিয়ে বলবে, n অথবা x এই ধরনের কিছু জিনিসপত্র থাকবে। যেমন আমি আমি উদাহরণ হিসেবে যদি বলি, ধরেন আপনাকে বলল 2n কোন ধরনের সংখ্যা, আপনাকে বললো 2n কোন ধরনের সংখ্যা। এখন আপনাকে বের করতে হবে এটা কি জোড় নাকি বিজোড়। এখন জোড় না বিজোড় এটা বোঝার জন্য আমরা যে কাজটা করতে পারি, জোড় বিজোড় বোঝার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হলো, আমরা জানি যে কোনো সংখ্যার সাথে 2 দিয়ে গুণ করলে বা যে কোনো সংখ্যার সাথে জোড় সংখ্যা গুণ করলে সেটা জোড় সংখ্যা হয়ে যায়। যেমন ধরেন একটা বিজোড় সংখ্যা হচ্ছে 3 আছে, আপনি 3 এর সাথে 2 গুণ করেন হয়ে যাবে 3 দুগুণে 6, একটা জোড় সংখ্যা হয়ে যাবে। অর্থাৎ যে কোনো সংখ্যার সাথে আমরা যদি জোড় সংখ্যা গুণ করি তাহলে সেটা কি হয়ে যাবে? জোড় সংখ্যা হয়ে যাবে। তার মানে এখানে n কি ধরনের সংখ্যা, বা এখানে যদি n এর জায়গায় x থাকতো, তো n বা x এগুলো কি ধরনের সংখ্যা সেটা আমরা জানি না। কিন্তু তার সাথে কি গুণ আছে? তার সাথে গুণ আছে 2 গুণ আছে। তো 2 গুণ থাকার কারণে, 2 গুণ থাকার কারণে সংখ্যাটা কি হয়ে যাবে? সংখ্যাটা জোড় সংখ্যা হয়ে যাবে। 2 গুণ থাকার কারণে সংখ্যাটা কি হয়ে যাবে? সংখ্যাটা জোড় সংখ্যা হয়ে যাবে। তো ওই একই ভাবে যদি আমরা যে কোনো একটা সংখ্যার সাথে 4 গুণ করি, ধরেন আমি লিখলাম 4 ইন্টু এক্স, তাহলে এটাও জোড় সংখ্যা হয়ে যাবে। তারপর যদি আমি লিখি হচ্ছে 6 ইন্টু এক্স, এটাও জোড় সংখ্যা হয়ে যাবে। এখন কথা হচ্ছে 2x তো একটা জোড় সংখ্যা। এখন যদি আমি 2x এর সাথে 2 যোগ করি তাহলে সেটাও জোড় সংখ্যা। আমরা জানি প্রত্যেকটা জোড় সংখ্যার সাথে 2 যোগ করলে পরের জোড় সংখ্যাটা পাওয়া যায়। যেমন এখানে 2 একটা জোড় সংখ্যা, তার সাথে 2 যোগ করলে পরের জোড় সংখ্যাটা পাওয়া যাবে। আবার 2 থেকে 2 বিয়োগ করলে আরেকটা জোড় সংখ্যা পাওয়া যাবে। তার মানে আমি বলতে পারি 2x একটা জোড় সংখ্যা, এটা বলতে পারি। আবার বলতে পারি 2x প্লাস 2 একটা জোড় সংখ্যা। আবার বলতে পারি 2x মাইনাস 2 একটা জোড় সংখ্যা। অর্থাৎ
জোড় সংখ্যার সাথে জোড় সংখ্যা যোগ করলে বা বিয়োগ করলে সেটা কি হয়ে যাবে, জোড় সংখ্যায় হয়ে যাবে। তারপরে 4x+2, 4x+4 বা 4x+6 যেটাই বলি না কেন, এই সবগুলো কি হয়ে যাবে, জোড় সংখ্যা হয়ে যাবে। তাহলে বিজোড় সংখ্যাগুলো কি হবে? বিজোড় সংখ্যা চেনার জন্য আলাদা কোনো উপায় নাই, আমরা যে জোড় সংখ্যাগুলো পাই সেখান থেকে বিজোড় সংখ্যাগুলো আমরা বের করতে পারবো। কিভাবে? দেখেন, আমরা হচ্ছে যদি এভাবে বলি যে এখানে আমি কিছু সংখ্যা নেই, আমি এখানে সংখ্যা নিলাম হচ্ছে এরকম। আচ্ছা, এখানে কোন একটা সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি এখানে লিখি, আমি বিজোড় সংখ্যা লিখি কিছু। ধরেন আমি এখানে একটা সংখ্যা নিলাম 2x+1। এখন আপনারা একটু আগে দেখেছেন 2x হচ্ছে একটা বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা। এর সাথে যদি আমি একটা বিজোড় সংখ্যা যোগ করি তাহলে সেটা কিন্তু বিজোড় সংখ্যা হয়ে যাবে। যেমন 2x একটা জোড় সংখ্যা, তার সাথে আমি 3 যোগ করলাম, তাহলে 3 যোগ করলে এটা কি হয়ে যাবে, একটা বিজোড় সংখ্যা হয়ে যাবে। আবার 2x+1, 1 হচ্ছে একটা বিজোড় সংখ্যা, তো 2x এর সাথে 1 যোগ করার কারণে এটা বিজোড় সংখ্যা হয়ে গেল। আচ্ছা সাইমা আপু, এই জিনাত সাদিয়া আপু মনে হয় এখন শুনতে পাবেন না, কারণ ওনার কানেক্টিভ অডিওটা অন হয়নি। অন না হওয়ার কারণে উনি শুনতে পাবেন না। ওনাকে একটু কষ্ট করে আবার একটু বলে দেন। স্যার তো এই যদি গত উনি 5 মিনিট যে যাবত আমি এইগুলা বলতেছি, ও বুঝতেছেই না। আজকে প্রথম জুমে তো স্যার, এর জন্য বুঝতেই পারতেছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে ওনাকে বলেন একটু কষ্ট করে। আপনি ওনাকে কাজ করেন, আপনি ওনাকে গত ক্লাসের ভিডিও দুটো দিয়ে দেন, দিয়ে বললেন দেখতে। ওনাকে আমি ক্লাসের পরে দেখবো কি করা যায়, ঠিক আছে? দিয়ে আপনি হচ্ছে ক্লাস করেন। ওকে, তাহলে আমরা যে কোনো জোড় সংখ্যার সাথে যদি বিজোড় সংখ্যা যোগ করি বা বিজোড় সংখ্যা বিয়োগ করি তাহলে সেটা হয়ে যাবে বিজোড় সংখ্যা। তাহলে আপনি এটা বলতে পারেন যে 4x বা 5x, মানে 4x প্লাস যদি আমি 3 বলি তাহলে বিজোড় সংখ্যা। 4x থেকে যদি আমি 1 মাইনাস করি সেটাও বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা থেকে যদি আমরা হচ্ছে অন্য একটা বিজোড় সংখ্যা বিয়োগ করি বা জোড় সংখ্যার সাথে যদি একটা বিজোড় সংখ্যা যোগ করি তাহলে সেগুলো কি হয়ে যাবে, সেগুলো হয়ে যাবে বিজোড় সংখ্যা। তাহলে এই অংশটা হচ্ছে বিজোড় সংখ্যা, আর উপরে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো হচ্ছে জোড় সংখ্যা। এভাবে করে হচ্ছে আপনাকে চিনতে হবে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা। তো যদি আপনি এভাবে করে চিনতে পারেন তাহলে আপনার পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো আসবে সেগুলো আপনি অ্যান্সার করতে পারবেন। তো আমরা একটু পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে এগুলো যদি একটু স্যাম্পল হিসেবে দেখি। আচ্ছা, সাদিয়া আপু এখন শুনতে পাবেন আমাকে? হ্যাঁ, সাদিয়া আপু এখন শুনতে পাচ্ছেন জি আশা করি। স্যার, শুনতে পাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা হ্যাঁ, আমি ওয়ালাইকুম আসসালাম। আপু আপনাকে মিউট করে দিচ্ছি, তাহলে আপনি আর কথা বলতে পারবেন জি না। স্যার। হ্যাঁ, আপনি যা শুনতে পারবেন। ওকে। আচ্ছা, তো যেটা বলছিলাম, আমরা জোড় সংখ্যার বিজোড় সংখ্যার কিছু স্যাম্পল দেখতে পারি। স্যাম্পল গুলো দেখলে আমাদের মানে প্রিভিয়াস প্রশ্নগুলো সম্পর্কে ধারণা হবে এবং সামনে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো সম্পর্কে একটা ধারণা হবে। তো আমি আপনাদেরকে একটা শীট দেখাচ্ছি। ওই শীটের মধ্যে কিছু প্রিভিয়াস প্রশ্ন আছে, আমরা ওই প্রশ্নগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। তো আমরা এখানে যেটা নিব সেটা হচ্ছে বাস্তব সংখ্যার একটা শীট নেই। তো আপনাদের আজকে ক্লাস শেষে একটা শীট দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা শীটটা শেষ করবেন। ওই শীটটা শেষ করার পর যদি আপনারা হচ্ছে মানে ওই শীটটা শেষ করতে পারেন যদি ঠিকঠাক মতো, তাহলে আমাকে জানাবেন, তাহলে আমি আরেকটা শীট দিব। জাস্ট এটার একটা ব্যাকআপ শীট আছে। তো ২ টা শীট আপনারা পাবেন। যদি আপনারা ১ম টা শেষ করতে পারেন তাহলে ২য় টা পাবেন। শেষ না করলে আমি দিব না। ওকে, তো আমি হচ্ছে এখন আ যে প্রশ্নগুলো দেখাবো এখানে আপনার হচ্ছে জোড় সংখ্যা আর হচ্ছে বিজোড় সংখ্যা আমরা হচ্ছে ৪ টা অপশন থেকে বের করব। আমি জাস্ট একটু বের করছি কোথায় আছে প্রশ্নগুলো। তো আমি হচ্ছে এখান থেকে আ দেখব যে ৪ টা অপশন দেয়া থাকবে। যেখানে আপনার 2x+1, 2x+2 এই টাইপের কিছু অপশন থাকতে পারে। তো আমরা হচ্ছে ১ম এ যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে এই যে এখানে প্রশ্নটা হচ্ছে ৩ নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখি। ৩ নাম্বারটা সবাই একটু ভালো করে খেয়াল করেন। ৩ নাম্বার দেখতে সমস্যা হলে আমি একটু জুম করে দিচ্ছি। আচ্ছা, তো এইখানে বলা আছে x এবং y ২ টাই বিজোড় সংখ্যা। এটা বিসিএস এর একটা প্রশ্ন। বলা আছে x এবং y উভয় বিজোড় সংখ্যা, মানে ২ টাই বিজোড় সংখ্যা। যদি ২ টা বিজোড় সংখ্যা হয়, এখন বলেছে জোড় সংখ্যা হবে কোনটা? নিচের কোনটা জোড় সংখ্যা হবে? x আর y যদি ২ টাই বিজোড় সংখ্যা হয় তাহলে নিচের কোনটা জোড় সংখ্যা হবে? এখন জাস্ট আপনি এই ধরনের সব প্রশ্ন আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করবেন যে আপনার ২ টা বিজোড় সংখ্যা যোগ করলে কি হয়? ধরেন আপনি ২ টা বিজোড় সংখ্যা ধরলেন। একটা হচ্ছে ৩ আরেকটা হচ্ছে ৫। তো ৩ আর ৫ যোগ করলে কত হয়? ৮ হয়। তার মানে ২ টা বিজোড় সংখ্যা যোগ করলে কি হয়ে যাচ্ছে? একটা জোড় সংখ্যা হয়ে যাচ্ছে। এখন বলেছে x এবং y যদি ২ টাই বিজোড় সংখ্যা হয়, তাহলে নিচের কোনটা জোড় সংখ্যা হবে? তো এখানে যদি আমরা এখান থেকে বলি যে x আর y ২ টাই বিজোড় সংখ্যা, তাহলে ২ টা বিজোড় সংখ্যা যোগ করলে কি হবে? অ্যান্সার পাওয়া যাবে। একজন আমাকে মেসেজ করেছেন, হ্যাঁ, নাদিয়া আপু রাইট, ইউ আর রাইট।
তো এখানে এক্স আর ওয়াই দুইটা বিজোড় সংখ্যা, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই হয়ে যাবে জোড় সংখ্যা, কারণ দুইটা বিজোড় সংখ্যা যোগ করলে একটা জোড় সংখ্যা হয়। তাহলে এইগুলো কেন হলো না? এখানে এক্স আর ওয়াই দুইটা আমরা গুণ করছি, তাহলে দুইটা বিজোড় সংখ্যা গুণ করলে একটা বিজোড় সংখ্যা পাওয়া যায়। যেমন আপনি ধরেন 3 আর 5, 3 আর 5 গুণ করলে হয় 3 5 15, দুইটা বিজোড় সংখ্যা গুণ করলে একটা বিজোড় সংখ্যা পাওয়া যায়। তার সাথে যদি আমি একটা জোড় সংখ্যা যোগ করি বা বিয়োগ করি, তাহলে সেটা কিন্তু চেঞ্জ হবে না, সেটা বিজোড় সংখ্যাই থাকবে। তো আপনি এখানে এক্স আর ওয়াই জায়গায় আপনি দুটো সংখ্যা ধরলেন, একটা 3 আর একটা 5, 3 আর 5 গুণ করলে হয় 3 5 15, তো 15 সাথে 4 যোগ করলে হয় 19। তার মানে এই সংখ্যাটাও কি হবে, স্টিল এটা বিজোড় সংখ্যা। তার মানে দুইটা বিজোড় সংখ্যা গুণ করলে সবসময় বিজোড় সংখ্যা হয়, তাহলে এক্স ওয়াই বিজোড় সংখ্যা। আবার বিজোড় সংখ্যার সাথে যদি একটা বিজোড় সংখ্যা যোগ করা হয় বা বিয়োগ করা হয়, সেটাও কি বিজোড় সংখ্যা। তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস 1, এটাও কি বিজোড় সংখ্যা। আমাকে বের করতে বলেছিল কোনটা জোড় সংখ্যা। তাহলে আমরা আশা করি এখান থেকে বুঝতে পারলাম যে এই ধরনের প্রশ্নগুলো কিভাবে করা হয়। তাহলে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা থেকে আপনাদের এই ধরনের প্রশ্ন আসবে, তো আপনারা আশা করি এগুলো অ্যান্সার করতে পারবেন। এরপর আমরা যেটা দেখব, এরপর আমরা জোড় বিজোড়ের পরে অন্য কিছু দেখি। এরপর আমরা দেখবো হচ্ছে পারফেক্ট নাম্বার। তো পারফেক্ট নাম্বার হচ্ছে এমন কিছু সংখ্যা, এই সংখ্যাগুলো একটু ইউনিক, সবার থেকে আলাদা। কেমন? সবার থেকে আলাদা হচ্ছে এই সংখ্যার যে ভাজকগুলো থাকবে, অর্থাৎ এইগুলো সংখ্যার যে উৎপাদকগুলো থাকবে, তো এই উৎপাদকগুলো গুণ করলে যে মানটা আসবে এবং যোগ করলে সেম মানটা আসবে। তবে শর্ত হচ্ছে উৎপাদকগুলো থেকে ওই সংখ্যাটা বাদ দিয়ে হিসাব করতে হবে। আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে ধরেন আমি নিলাম 6 একটা সংখ্যা, 6 একটা সংখ্যা। এখন আমি কি বলেছি যে কোন একটা সংখ্যা যতগুলো উৎপাদক থাকবে, উৎপাদকগুলোর মধ্যে তো এই সংখ্যাটাও থাকবে। যেমন 6 এর উৎপাদক কোনগুলো? 1 দিয়ে ভাগ করা যায় 6 কে, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়। তার মানে 6 এর উৎপাদক কোনগুলো? 1 2 3 6, এই সবগুলো হচ্ছে 6 এর উৎপাদক। এখন এই 6 বাদে বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলোকে যদি আমরা গুণ করি বা যোগ করি, তাহলে গুণ করলেও কি হবে, ওই সংখ্যাটাই পাওয়া যাবে, যোগ করলেও কি হবে, ওই সংখ্যাটাই পাওয়া যাবে। তো এরকম সংখ্যা হচ্ছে খুব রেয়ার, এগুলো খুব কম, মানে রেয়ার বলতে এগুলো অনেক সংখ্যা অনেক কম। তো দেখেন এখানে আমি যদি এই সবগুলো উৎপাদক গুণ করি, 1 2 3 গুণ করলে কত আসে? 3 দুগুণে 6 আসতেছে। আবার এখানে আমি 1 যোগ 2 যোগ 3 যদি যোগ করে দিই, তাহলে কিন্তু 6 আসতেছে। অর্থাৎ এই সংখ্যাটা আমরা পেয়ে যাচ্ছি। তার মানে 6 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা হচ্ছে পারফেক্ট নাম্বার। পারফেক্ট নাম্বার বা এটাকে বলা হয় সঠিক সংখ্যা। তো এই পারফেক্ট নাম্বারটা হচ্ছে এমন সংখ্যা যেটার হচ্ছে উৎপাদকগুলো গুণ করলে কি হবে, ওই সংখ্যাটা পাওয়া যাবে, এবং উৎপাদকগুলো যোগ করলে ওই সংখ্যাটা পাওয়া যাবে। এমন হবে না যে গুণ করলে সংখ্যাটা আসছে কিন্তু যোগ করে আসে না, এমন করলে এটা পারফেক্ট সংখ্যা হবে না। তো আমরা আপাতত এখানে কিছু সংখ্যা দেখতে পাচ্ছি, 6 28 496 8128, এইগুলো হচ্ছে পারফেক্ট নাম্বার। এর মাঝামাঝি আর কোনো সংখ্যা নাই যেগুলো পারফেক্ট নাম্বার। অর্থাৎ আপনি যদি 1 থেকে 500 পর্যন্ত ধরেন, তাহলে তিনটা হচ্ছে পারফেক্ট নাম্বার, একটা হচ্ছে 6, একটা হচ্ছে 28, একটা হচ্ছে 496। 1 থেকে কত 496 পর্যন্ত পারফেক্ট নাম্বার হচ্ছে তিনটা মাত্র, একটা হচ্ছে 6, 28, 96। তিনটা মনে রাখলেই চলবে। এরপর আপনাকে এটা প্রমাণ করে তো দেখাইতে হবে, মানে আপনাকে নিচের পারফেক্ট নাম্বার আপনি দেখবেন অপশন 6 অথবা 28 থাকতে পারে। নরমালি গভর্নমেন্ট জবগুলোতে এই ধরনের প্রশ্ন এসেছে, তো তখন আপনার অপশনে 6 থাকে বেশিরভাগ সময়, 6 না থাকলে 28 থাকতে পারে। ঠিক আছে, এরপরে বাকি সংখ্যাগুলো কিন্তু অনেক বড়, তো ওগুলো আসার সম্ভাবনা একেবারেই নাই। তো আমরা জেনে রাখলাম 6 28 এগুলো হচ্ছে পারফেক্ট নাম্বার। তো আশা করি পারফেক্ট নাম্বার আপনারা পারবেন। তারপর হচ্ছে ভাজক সংখ্যা বের করা, এটা খুব ইম্পর্টেন্ট। তো ভাজক সংখ্যা হচ্ছে আমরা এখনই দেখলাম যে একটা সংখ্যাকে যেসব সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলো হচ্ছে তার ভাজক সংখ্যা বা হচ্ছে উৎপাদক। একটা সংখ্যাকে যেগুলো দিয়ে আমরা ভাগ করি সেগুলো হচ্ছে তার ভাজক সংখ্যা বা উৎপাদক বা হচ্ছে গুণনীয়ক, তিনটাই বলতে পারি আমরা। উৎপাদক বলতে পারি, ভাজক সংখ্যা বলতে পারি, গুণনীয়ক বলতে পারি। তো এখন যদি আমি বলি আপনাকে যে 5 এর উৎপাদক কয়টা বা 5 এর ভাজক কয়টা, তো 5 এর ভাজক কয়টা হবে? তো 5 কে আমরা কি করতে পারি, 1 দিয়ে ভাগ করতে পারি, আবার 5 দিয়ে ভাগ করতে পারি। তার মানে 5 এর ভাজক হচ্ছে 2টা। আবার যদি বলা হয় আপনাকে 8 এর ভাজক কয়টা, তাহলে 8 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 1 দিয়ে ভাগ ভাগ করলে 8 পাওয়া যাবে। 2 দিয়ে ভাগ করতে পারি, 4 দুগুণে 8। 4 দিয়ে ভাগ করতে পারি, 8 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 8 কে ভাঙলে আমরা পাই 1 2 4 8। এইভাবে করে আমরা হচ্ছে ভাজক সংখ্যা বের করতে পারি। কিন্তু কথা হচ্ছে যদি সংখ্যাটা পরীক্ষায় বড় প্রশ্ন, মানে বড় একটা সংখ্যা দেয়া থাকে, তখন আপনি বের করবেন কিভাবে? তো আমরা এগুলো এখন দেখব। আমরা হচ্ছে আমাদের পরের স্লাইডে দেখছি, এখানে একটা প্রিভিয়াস প্রশ্ন আছে, বলা হয়েছে 12 সংখ্যার ভাজক সংখ্যা কয়টি? তো 12 কে আমরা কি করতে পারি, 12 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, মানে 12 একে 12। 12 কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 6 দুগুণে 12। 12 কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 3 4 12। এর বাইরে কিন্তু অন্য কোনো ভাবে ভাগ করা যায় না, তাই না?
1 দিয়ে ভাগ করতে পারি, 12 একে 12, 6 দিয়ে ভাগ করলেও 6 দোকানে 12, অর্থাৎ এটাই আসে। 4 দিয়ে ভাগ করলে 3 4 12 আসে, 12 দিয়ে ভাগ করলে এটাই আসে। তো 12 কে আমরা 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে, 12 দিয়ে, এই 6টা সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। তার মানে 12 এর ভাজক সংখ্যা হচ্ছে 6টা। 6টা কি কি? 1 2 3 4 6 8। এখন যদি পরীক্ষা আমাদের বলে 12 এর ভাজক সংখ্যা কয়টা, তখন আমরা এইভাবে অন্য একটা সিস্টেমে ভাগ বের করতে পারি। সেটা হচ্ছে আমরা আমরা যেটা করব সেটা হচ্ছে 12 কে আমরা ভাগ করব। আমরা অন্য একটা সিস্টেম একটু বের করি এটা। ধরেন 12 হচ্ছে একটা সংখ্যা, আমরা 12 কে ভাগ করব এভাবে। আমরা কিভাবে ভাগ করি? আমরা হচ্ছে এভাবে ভাঙি আর কি, এভাবে ভাঙি। আমরা 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলে কত আসে? 6 দুগুণে 12। আবার যদি 6 কে আমরা 2 দিয়ে ভাঙি, তাহলে পাওয়া যাবে 3 দুগুণে 6। এই যে আমি ভাগ করলাম, ভাগ করার পর আমরা এখান থেকে সরাসরি ভাজক সংখ্যাটা পেতে পারি কিভাবে দেখেন। এখানে 2 কয়টা আছে? 2 আছে 2টা, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি 2 স্কয়ার। আর 3 আছে কয়টা? 3 আছে একটা, আমি লিখতে পারি 3 এর পাওয়ার 1। ভাজক সংখ্যা শর্টে বের করার উপায় কি করলাম আমরা? এখানে দেখলাম যে লেখা আছে 2 ইন্টু 2, মানে 2টা 2 আছে, তাই আমি লিখলাম 2 স্কয়ার। 3 আছে কয়টা? একটা। এখন ভাজক সংখ্যা কি হবে দেখেন, ভাজক সংখ্যা হবে যে পাওয়ার গুলো আছে, এই পাওয়ার গুলো হচ্ছে গুণ করতে হবে। তার আগে এদের সাথে 1 যোগ করে নিতে হবে। 1 যোগ করে তারপর গুণ করলে আপনি ভাজক সংখ্যা পেয়ে যাবেন। যেমন এখানে 2 আছে, এখানে 2 আছে, তার সাথে 1 যোগ করলে হবে 3। খেয়াল করেন ভালো করে। এখানে 2 আছে, তার সাথে 1 যোগ করলে কি হবে? 3 হবে, রাখলাম 3। আবার এখানে কত আছে? 1 আছে, তার সাথে 1 যোগ করলে কত হবে? 2 হবে। এই দুইটা গুণ করলে ভাজক সংখ্যা পাওয়া যাবে। আপনার কাছে মনে হতে পারে, এই অঙ্কের জন্য মনে হতে পারে এটা তো আমি ডিরেক্টই করতে পারি, কিন্তু আপনার যখন প্রশ্নটা বড় থাকবে তখন আপনি ডিরেক্ট করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। কিরকম ভুল? দেখা যাবে আপনি একটা ভাজক সংখ্যা বাদ দিয়ে ফেলছেন, মানে একটা লাইন আপনার বাদ চলে গেছে, তখন আপনার দুইটা ভাজক সংখ্যা বাদ চলে যাবে। তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে একটা সংখ্যাকে আমরা ভাগ করব, এমন ভাবে ভাগ করব, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। তো ভাগ করার পর যে উৎপাদকগুলো পাওয়া যাবে, যেমন এখানে উৎপাদক পাওয়া গেছে 2 2 আর হচ্ছে 3, এই উৎপাদকগুলো আমরা একসাথে লিখবো। যেমন এখানে 2টা 2 আছে, তাই লিখলাম 2 স্কয়ার। এখানে 3 আছে কয়টা? একটা, লিখলাম 3 এর পাওয়ার 1। যে পাওয়ার গুলো আছে তার সাথে আমরা 1 যোগ করে নিব। এখানে 2 এর সাথে 1 যোগ করলে কত হবে? 3 হবে। আর এখানে 1 এর সাথে 1 যোগ করলে হবে 2, 2টাকে আমি গুণ করব, 3 দুগুণে 6। তার মানে হচ্ছে 12 এর ভাজক সংখ্যা 6টা। এখন যদি আপনি অন্য কোনো সংখ্যার ভাজক সংখ্যা বের করতে চান, করতে পারেন। তো আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, যেটা প্রিভিয়াস পরীক্ষায় সবচেয়ে বেশি আসছে, 36 এর ভাজক কয়টা? আপনারা কমেন্টে লিখে দিবেন তাড়াতাড়ি করে চ্যাট বক্সে। 36 এর ভাজক সংখ্যা কয়টা? তাড়াতাড়ি আপনারা চ্যাট বক্সে লিখে দেন। প্রশ্ন হচ্ছে 36 সংখ্যাটির ভাজক সংখ্যা কয়টি? এটা আপনারা সলভ করে তাড়াতাড়ি করে চ্যাট বক্সে লিখে দেন। 36 সংখ্যাটির ভাজক সংখ্যা কয়টি, এটা লিখে দেন। আপনারা একটু তাড়াতাড়ি করে দেন। 36 এর ভাজক সংখ্যা কয়টি আছে? অলরেডি অ্যান্সার চলে এসেছে, আপনারা বাকিরা ট্রাই করেন। আচ্ছা, 3জন অ্যান্সার পেয়েছে আমি অলরেডি। 4জন, ভেরি গুড। আচ্ছা, 4জন দিয়েছেন, আর বাকিদেরও আশা করছি আপনারা দিয়ে দিবেন। ওকে, তো আমরা এখন দেখবো যে 36 এর ভাজক সংখ্যা কয়টি। আমরা আমাদের পরের স্লাইডে যাচ্ছি। তো আপনাদের অ্যান্সার ঠিক আছে, আপনারা অনেকেই করেছেন যে 36 এর ভাজক হচ্ছে 9টি। তো এই যে 36 এর ভাজক সংখ্যা 9টি, তো এই 9টি আমরা কিভাবে বের করলাম? যদি আমরা ভাগ করে করে করি তাও করতে পারি, আবার এখানে আমি ভেঙে ভেঙে দেখিয়েছি সেটাও হতে পারে। তো যদি আমরা 36 কে ভেঙে ভেঙে দেখাই, এরপর আরো 2জন দিয়েছেন আনসার, সাদিয়া আপু, তামান্না আপুকে থ্যাংক ইউ। তো দেখেন আমরা 36 কে লিখতে পারি হচ্ছে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 18 দুগুণে 36, 2 দিয়ে ভাগ করলে হয় 18 দুগুণে 36। তারপর 18 কে আমরা কত দিয়ে ভাগ করতে পারি? 18 কে আমরা ভাগ করতে পারি 2 দিয়ে। 18 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 9 দুগুণে 18। 18 কে 2 দিয়ে ভাগ করলে হবে 9 দুগুণে 18। এরপরে আমরা 9 কে ভাগ করতে পারি কত দিয়ে? 3 দিয়ে। 3 দিয়ে ভাগ করে 3 ত্রিকা 9, তো 3 ত্রিকা 9 লিখলাম, 3 ত্রিকা 9। এখন দেখেন এখানে 2 কয়টা? 2 হচ্ছে 2টা, 2 হচ্ছে 2টা, আর 3 হচ্ছে 2টা। তো 2 2টা আর 3 হচ্ছে 2টা, 2 পেলাম 2টা, 3 পেলাম 2টা। এখন এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 2, এটা হয়ে যাবে 3। আবার এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে এটা হয়ে যাবে 3। তাহলে এখানেও 3, এখানেও 3, দুইটা গুণ করে দিলে হয়ে যাবে 3 ত্রিকা 9, অর্থাৎ 36 এর ভাজক সংখ্যা 9টি। সবারটাই হয়েছে।
ওকে, তাহলে ভাজ্য সংখ্যা আমরা বের করে ফেললাম। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, এরপরে আমরা কি দেখতে পারি, এরপরে হচ্ছে আমরা একটা নিয়মের ম্যাথ দেখবো। তো এই টাইপের ম্যাথগুলো আর কি, এগুলো আসলে এখন আমরা যে ম্যাথগুলো দেখছি এগুলো কোনো ধরনের অধ্যায়ে ফেলা যায় না। মানে বীজগণিতের দুই একটা অধ্যায় ফেলা যায়, যে অধ্যায়গুলো আমরা ওইভাবে তেমন গুরুত্ব দিয়ে করি না। তো আমি এই টাইপের কিছু ম্যাথ আমি প্রথম ক্লাসে নিয়ে এসেছি, যেহেতু এগুলো তেমন কোনো জায়গায় ফেলা যায় না, আবার এগুলো পরীক্ষা আসে। তো এগুলো যদিও সরাসরি বাস্তব সংখ্যার সাথে কানেক্টেড না, কিন্তু বাস্তব সংখ্যার মধ্যে পড়ে, ফেলা যায়। তো যেমন এখানে আমরা একটা ম্যাথ দেখতে পাচ্ছি, প্রথম প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করেন। এখানে হচ্ছে আপনার বের করতে মানে প্রশ্ন দেওয়া থাকবে ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকবে, বের করতে হবে বড় সংখ্যাটা কত বা ছোট সংখ্যাটা কত বা সংখ্যা দুইটা কত। এখানে তিনটা ধরন থাকবে প্রশ্নের। প্রশ্ন হচ্ছে ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকবে, বের করতে হবে বড় সংখ্যাটা কত, অথবা বের করতে বলবে ছোট সংখ্যাটা কত, অথবা বের করতে বলবে সংখ্যা দুইটা কত। এখন ক্রমিক সংখ্যা মানে কি তা তো আমরা জানি। ক্রমিক সংখ্যা মানে হচ্ছে এমন কতগুলো সংখ্যা যেগুলোর মাঝখানে কোনো গ্যাপ নাই। ক্রমিক সংখ্যা মানে হচ্ছে এমন কতগুলো সংখ্যা যেগুলোর মাঝখানে গ্যাপ নাই, যেমন 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5, এই সবগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা, অর্থাৎ সবগুলো সিরিয়াল আছে, মাঝখানে কোনো গ্যাপ নাই। এখন আমাদের বলেছে দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 47 হলে বড় সংখ্যাটি কত। তো এইটা হচ্ছে আমরা যদি সমীকরণ দিয়ে করি তাহলে করতে পারবো। আমরা সমীকরণের ক্লাসে তখন এই নিয়মটা শিখবো। তো আপাতত আমরা যেটা করতে চাচ্ছি, আমরা সমীকরণ দিয়ে করতে চাচ্ছি না, আমরা যে সিস্টেমটা শিখবো সেটা হচ্ছে, যদি আপনার বর্গের অন্তর দেওয়া থাকে তাহলে যে সূত্রটা সেটা হচ্ছে, আমরা একটু লিখে নিই সবাই, একটু লিখে নিই যে বর্গ দেওয়া থাকলে, লিখেন সবাই, বর্গের অন্তর দেওয়া থাকলে, আচ্ছা একটু ওয়েট করেন আমি লিখছি, আপনারা একটু লিখেন। বর্গের অন্তর দেওয়া থাকলে বড় সংখ্যাটি হবে, লিখবেন বড় সংখ্যাটি হবে, বড় সংখ্যাটি হবে কি হবে, বড় সংখ্যাটি হবে সমান, এই যে এইখানে হবে বর্গের অন্তর, অর্থাৎ আমরা যে বর্গের অন্তরটা পাবো যেটা দেওয়া থাকবে সেটা আমি লিখবো এখানে বর্গের অন্তর। তো বর্গের অন্তরের সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কি পাওয়া যাবে, যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যাবে বড় সংখ্যা। তো লিখবেন বর্গের অন্তর সমান মানে বড় সংখ্যাটি সমান বর্গের অন্তর প্লাস 1 ভাগ 2। কি লিখবেন, লিখবেন হচ্ছে বড় সংখ্যাটি সমান বর্গের অন্তর প্লাস 1 ভাগ 2, এটা হচ্ছে বড় সংখ্যা। কি লিখবেন, বড় সংখ্যাটি সমান বর্গের অন্তর প্লাস 1 ভাগ হচ্ছে 2। আর যদি বলা হয় ছোট সংখ্যাটি, আমরা তো বের করেছি বড় সংখ্যাটি, যদি বলা হয় ছোট সংখ্যাটি তাহলে লিখবেন বর্গের অন্তর -1 ভাগ 2। লিখবেন ছোট সংখ্যাটি হবে বর্গের অন্তর -1 ভাগ 2, এই যে বর্গের অন্তর -1 ভাগ 2। তাহলে বড় সংখ্যাটা হবে বর্গের অন্তর থেকে, মানে বড় সংখ্যাটা হবে বর্গের অন্তরের সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে, আর ছোট সংখ্যাটা হবে কি বর্গের অন্তর থেকে 1 বিয়োগ করে সেটাকে 2 দিয়ে ভাগ করলে, তাহলে পাওয়া যাবে হচ্ছে ছোট সংখ্যাটা। তো এখন ধরেন আমাদের এই প্রশ্নটা যদি বলা থাকে দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে 47, বর্গের অন্তর দেওয়া আছে 47, তাহলে বড় সংখ্যাটা কত হবে আপনারা একটু বের করে ফেলেন। এই তিনটা ম্যাথ করে আপনারা হচ্ছে আমাকে একটু অ্যান্সারটা দিয়ে ফেলেন। আপনারা হচ্ছে এই তিনটা ম্যাথ করে আমাকে একটু অ্যান্সারটা দিয়ে ফেলেন। আচ্ছা, অলরেডি একজন অ্যান্সার দিয়েছেন, মার্জিয়া আপু অ্যান্সার দিয়েছেন, ফাইন। আপনারা বাকিরাও অ্যান্সার দিয়ে ফেলেন। আপনারা একটু বের করেন বর্গের অন্তরের সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে বড় সংখ্যাটা, বর্গের অন্তর থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে ছোট সংখ্যাটা। আর কারো, হ্যাঁ 2 জন পেয়েছি, সাদিয়া আপু দিয়েছেন, থ্যাংক ইউ। আর কেউ, সাইমা আপু দিয়েছেন, ফাইন। জান্নাত আপু দিয়েছেন, ফাইন। ওকে, তো এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে, আমরা বর্গের অন্তর এখানে 47 পেয়েছি, তো 47 সাথে 1 যোগ করলে কত হবে, 47 এর সাথে 1 যোগ করলে হবে 48, সেটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে 24, তাই তো 24 হলো বড় সংখ্যাটা। আর ছোট সংখ্যাটা কি হবে, 47 থেকে 1 বিয়োগ করলে হবে 46, সেটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 23। হ্যাঁ, তামান্না আপু দিয়েছেন, তারপর রাজিয়া আপু দিয়েছেন, ওকে থ্যাংক ইউ, সবাই মোটামুটি পেরেছেন। তাহমিদ আপু দিয়েছেন, ওকে ফাইন। তো 47
থেকে 1 বিয়োগ করলে আসে 46, সেটাকে 2 দিয়ে ভাগ করলে আসে 23। তার মানে এই ধরনের যে প্রশ্নগুলো আমরা আশা করি অ্যান্সার করতে পারবো, অর্থাৎ বড় সংখ্যা বা ছোট সংখ্যা এগুলো আমরা করতে পারবো। এরপরে যে নিয়মটা আমরা দেখবো সেটা হচ্ছে আপনার যত বড় তত ছোট থাকলে, যত বড় মুখ নয় তত বড় কথা। ওকে, তো এখানে বলা আছে একটি সংখ্যা 31 হতে যত বড়, একটি সংখ্যা 31 হতে যত বড়, 61 হতে তত ছোট। আচ্ছা, এগুলো কিন্তু আমি ডিটেইলস করাবো আবার আমাদের সমীকরণের ম্যাথ যখন আমরা করবো তখন এই অঙ্কগুলো আবার আসবে সামনে, এই সেম ম্যাথ গুলো আবার আসবে। আমরা আপাতত শর্ট ট্রিক্স গুলো শিখে নিচ্ছি, কারণ সামনে আপনাদের এক্সাম গুলো আছে, এগুলোতে কাজে লাগবে। এগুলো আমরা পরবর্তীতে এই সেম প্রশ্নগুলো আমরা শীটে পাবো, আমাদের অন্যান্য যেমন সমীকরণের অধ্যায় আছে সেখানে আমরা পাবো, তখন আমরা এটা ডিটেইলসে করবো। আপাতত আমরা এটা হচ্ছে শর্টে করছি, মানে নিয়মগুলো শিখে রাখছি। তো এখানে প্রশ্ন হচ্ছে একটি সংখ্যা 31 তত বড়, 61 হতে তত ছোট, সংখ্যাটি কত? তো যত বড় তত ছোট বলা থাকলে সংখ্যাটা হবে এই সংখ্যা দুটার যোগফল, অর্থাৎ এই যে 31 হতে যত বড় আর যত ছোট সংখ্যা দুটোর যোগফল ভাগ হচ্ছে 2। কি লিখবেন? যত বড় তত ছোট দেয়া থাকলে সংখ্যাটি হবে, সংখ্যা দুটোর যোগফল ভাগ হচ্ছে 2, সংখ্যাটি হবে সংখ্যা দুটোর যোগফল ভাগ হচ্ছে 2। তো যত বড় তত ছোট, তাহলে এখানে আমাদের সংখ্যা দুটো কি কি আছে? সংখ্যা দুটো আছে হচ্ছে 31 আর হচ্ছে 61। তাহলে আমাদের সংখ্যাটা হবে 31 প্লাস 61 ভাগ 2 করলে পাওয়া যাবে সংখ্যাটা। যত বড় তত ছোট দেয়া থাকলে কি হবে, ডিরেক্ট আমরা এইভাবে করে ফেলবো। তাহলে কত আসে? 3 আর 1 2 আসে, অর্থাৎ আসে 92। 92 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আসার কথা 46, যদি আমি ভুল না করে থাকি তাহলে আসার কথা 46। আপনারা অনেকেই করে ফেলেছেন, ফাইন। তো এখানে আমরা দেখলাম যত বড় তত ছোট দেয়া থাকলে আমরা কি করতে পারি, এভাবে করে ম্যাথগুলো করে ফেলতে পারি। তো এটা হচ্ছে একটা নিয়ম গেল। এখন আমরা দেখবো হচ্ছে বিভাজ্যতা। এখন আমরা দেখবো হচ্ছে বিভাজ্যতা, মানে আমরা আমাদের এই পার্টটা যেহেতু বাস্তব সংখ্যা প্লাস বেসিক আলোচনা, তো এই বিভাজ্যতাটা আমাদের অনেক কাজে দিবে। আমরা হচ্ছে কোনো একটা সংখ্যা দেখে যখন আমরা ক্যালকুলেশন করতে যাব তখন যেন আমরা দেখে বুঝতে পারি যে সংখ্যাটা কি 2 দিয়ে ভাগ যাবে নাকি 4 দিয়ে ভাগ যাবে, বা হচ্ছে ভাগ যাবে কি যাবে না। তো কোন একটা সংখ্যা যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা জানি যে কোনো একটা জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। যে কোনো জোড় সংখ্যা কি হয়, 2 দ্বারা বিভাজ্য হয়। আপনারা যখন পরে এটা আপনাদের শীটে অবশ্য থাকবে, এটা এখন আপাতত এই অংশটা না লিখলেও চলবে, জাস্ট বোঝার চেষ্টা করেন। একটা সংখ্যা তখনই 2 দ্বারা বিভাজ্য হবে যখন সংখ্যাটা জোড় সংখ্যা হবে। এখন তাহলে 3 দ্বারা বিভাজ্য কি হবে? বিজোড় হলে কি 3 দ্বারা বিভাজ্য হবে? বিজোড় হলে কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে না, এটা সবসময় এমন এমন হবে এরকম না। যেমন 11 সংখ্যাটা তো মৌলিক সংখ্যা, এটা তো বিজোড়, কিন্তু 3 দ্বারা ভাগ যাচ্ছে না। তো বিজোড় হলে তো তখন আমরা দেখবো যদি 3 দ্বারা বিভাজ্য মানে হবে কিনা দেখার জন্য আমরা দেখবো। তো 3 দ্বারা বিভাজ্য জোড় সংখ্যা হতে পারে, বিজোড় সংখ্যা হতে পারে। তার মানে এমন না যে 3 দ্বারা বিভাজ্য হতে গেলে জোড় হইতে হবে বা বিজোড় হইতে হবে, এমন কোনো নিয়ম নাই। 3 দ্বারা বিভাজ্য জোড় সংখ্যা হতে পারে, বিজোড় সংখ্যা হতে পারে। শর্ত হচ্ছে দেখতে হবে অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা ভাগ যায় কিনা, দেখতে হবে অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা ভাগ যায় কিনা। অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা ভাগ যাবে কিভাবে? ধরেন এখানে প্রশ্ন কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন 450 বলা আছে যে 450 কি 3 দ্বারা বিভাজ্য হবে? আপনি দেখবেন যে এখানের যে অঙ্কগুলো আছে সেগুলো 3 দ্বারা ভাগ যায় কিনা, মানে অঙ্কগুলো যোগফল 3 দ্বারা ভাগ যায় কিনা। যেমন এখানে আছে 4, লিখলাম 4, তারপর আছে 5, লিখলাম 5, তারপর আছে 0। এখন এই 4 5 আর 0 যোগ করলে কত হয়? 9 হয়। 9 সংখ্যাটা কি 3 দিয়ে ভাগ যায় না? 9 কে 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে 450 ও 3 দ্বারা বিভাজ্য হবে। এরকম করে যে কোনো সংখ্যা যদি আমি নিই, এখানে যেমন আছে 783, তো 783 যে অঙ্কগুলো আছে কি আছে 7 যোগ 8 যোগ 3, যদি আমরা এগুলো যোগ করি তাহলে কত পাওয়া যাবে? 7 আর 8 15 আর 3 হচ্ছে 18, 7 আর 8 হচ্ছে 15 আর 3 হচ্ছে 18। 18 সংখ্যাটা 3 দ্বারা ভাগ যায়, যেহেতু ভাগ যায় তাহলে আমরা বলতে পারি যে 783 যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাও কি হবে 3 দ্বারা ভাগ যাবে, কারণ 783 অঙ্কগুলো যোগফল হচ্ছে 18। 18 হওয়ার কারণে 783ও কি হবে 18, যেহেতু 3 দ্বারা বিভাজ্য তার মানে 783ও 3 দ্বারা ভাগ যাবে। তাহলে 2 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে জোড় সংখ্যা হতে হবে, আর 3 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হচ্ছে কি হতে হবে? বিজোড় সংখ্যা হতে হবে। সরি, বিজোড় সংখ্যা না, মানে অঙ্কগুলো যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে হবে। আর 6 দ্বারা বিভাজ্য হওয়ার যে শর্তটা সেটা হচ্ছে একটা সংখ্যা 2 দিয়ে ভাগ যাইতে হবে, 3 দিয়ে ভাগ যাইতে হবে। যদি দুইটাই হয়, দুইটা যদি হয় তখন আমরা বলতে পারি হ্যাঁ সংখ্যাটা হচ্ছে 6 দ্বারা ভাগ যাবে। তো একটা সংখ্যা দেখতে হবে 2 দিয়ে ভাগ যায় কিনা, 3 দিয়ে ভাগ যায় কিনা। যদি 2 দিয়ে ভাগ যায় এবং 3 দিয়ে ভাগ যায়, যদি দুইটা দিয়ে ভাগ যায় তাহলে আমরা বলবো যে হ্যাঁ সংখ্যাটা হচ্ছে 6 দ্বারা বিভাজ্য। যেমন এখানে আমরা একটা এক্সাম্পল নিয়েছি 450। এখন এই 450 কি 2 দ্বারা ভাগ যাবে? এটা কিন্তু একটা জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা হলে কি হবে? এটা অবশ্যই 2 দ্বারা ভাগ যাবে, তার মানে 2 দ্বারা বিভাজ্য। আবার এই অঙ্কগুলোর যোগফল কি হচ্ছে? যোগফল হচ্ছে 9 আসতেছে।
তার মানে 9 কি 3 দ্বারা বিভাজ্য, তার মানে এই সংখ্যাটা কি হবে 3 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ 450 সংখ্যাটা 2 দ্বারা ভাগ যাবে, 3 দ্বারা ভাগ যাবে, যেহেতু 2 3 দুইটা দিয়ে ভাগ যাবে, তার মানে 450 সংখ্যাটা 6 দ্বারা ভাগ যাবে। 2 দ্বারা এবং 3 দ্বারা যেহেতু বিভাজ্য হবে, তার মানে 450 সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। তো আমাদের প্রথম 40 মিনিট শেষ হয়ে গেছে, আমরা আমাদের ক্লাসটা যে কোনো সময় শেষ হয়ে যাবে। আমরা আপাতত একটা ব্রেক নিব, 9টার দিকে আবার শুরু করবো। আমরা হয়তো আর 8 মিনিটের মতো একটা ব্রেক পাবো। 9টার মধ্যে সবাই জয়েন করে ফেলবেন। আপাতত ব্রেক, সবাই পানি টানি খেয়ে ফ্রেশ হয়ে আসেন। আমরা ইনশাআল্লাহ পরের অংশটা 9টার দিকে পড়বো।